বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক এইচএসসি 25 ব্যাচের ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের বায়োলজি ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা কোষ এর গঠন এই চ্যাপ্টারটা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং রিটেন প্রশ্নগুলা সলভ করব। তো চলো আমরা শুরু করি। তো দেখো, একদম ফার্স্টে যে কোশ্চেনটা আছে এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2015-16 সেশনে, যে কোষ নামকরণ করেন কে। তাহলে আমাদের মনে রাখতে হবে কোষ নামকরণ করেন হচ্ছে রবার্ট হুক। আর এখানে দেখো এই যে অপশন আছে তোমার রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেন। ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে নিউক্লিয়াস আবিষ্কার করেন হচ্ছে রবার্ট ব্রাউন। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি যে কোষবিদ্যার জনককে, তাহলে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুককে আমরা বলবো কোষবিদ্যার জনক। তবে যদি বলে আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলে অ্যান্সার হবে কার্ল পি সোয়ানসন। তাহলে তোমরা মনে রাখবা যে আধুনিক কোষবিদ্যার জনক এটা হচ্ছে সোয়ানসন, আর যদি শুধু কোষবিদ্যার জনক বলে তাহলে হচ্ছে রবার্ট হুক। এরপরে দেখো, আমরা যদি 3 নম্বর কোশ্চেনে আসি, কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক। তাহলে দেখো, আমরা জানি যে আমাদের বইতে বিভিন্ন বিজ্ঞানের ডেফিনেশন দেওয়া আছে কোষ সম্পর্কে। তো তোমরা মনে রাখবা যে ব্রাচেট উনি মূলত ওনার ডেফিনেশনে শুধুমাত্র গঠনগত দিকটা তুলে ধরছে, অর্থাৎ কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক, এই মতবাদটা প্রদান করছে হচ্ছে জ্যান ব্রাচেট। তাহলে আমরা ব্রাচেটের নামটা মনে রাখবো। এরপরে আমরা যদি চলে আসি জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক কি, অবশ্যই আমরা জানি এটা হচ্ছে কোষ। আর মনে রাখবা যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক, স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক এটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউরন বা হচ্ছে স্নায়ু কোষ। এরপরে চলে আসো মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি। তাহলে মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্নায়ু কোষ। এটা দেখো কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। এইবার তাহলে দেখো, আমরা আমাদের প্রথম যে টপিকটা অর্থাৎ কোষ বা সেল নামকরণ, এইখান থেকে যে 5টা প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনে আসছে সেগুলো আমরা সলভ করে ফেললাম। এবার আমরা চলে যাব হচ্ছে, দেখো পরের টপিকে চলে যাব আমরা। তো আমাদের সেকেন্ড যে টপিকটা এটার নাম হচ্ছে কোষের প্রকারভেদ। তো দেখো, এখানে ফার্স্ট যে কোশ্চেনটা, নিচের কোনটিকে আদি কোষ বিবেচনা করা হয়। তোমরা এটা এভাবে মনে রাখবা যে আমরা আদি কোষ বিবেচনা করব এমবিবিএস এদেরকে। এমবিবিএস এ কি হয় দেখো, এম এ হবে হচ্ছে মাইকোপ্লাজমা, এম এ কি হবে মাইকোপ্লাজমা। আচ্ছা, বি বিতে কি হবে, বিতে হবে হচ্ছে ব্যাকটেরিয়া, আর এস দিয়ে মনে রাখবা সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া বা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে, বা এই বি দিয়েও মনে রাখা যায় যে বিজিএ বা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল। এরপরে আসো দেখো, আমরা এই প্রশ্নটা একটু দেখব, কোনটি উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য। এই যে দেখো, আগে তোমাকে এটা ধরতে হবে যে এখানে কার অনন্য বৈশিষ্ট্য কথা বলছে, প্রাণী কোষের নট উদ্ভিদ কোষের। তাহলে আমরা দেখো একটু অপশন গুলা যদি দেখি, কোষ প্রাচীর, তো কোষ প্রাচীর এটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এটা আমরা বাদ দিব। কোষ গহ্বর থাকবে, এটাও কি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এটাও আমরা বাদ দিব। ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সালোক সংশ্লেষণ করে, আমরা জানি যে উদ্ভিদ হচ্ছে সবুজ, অর্থাৎ উদ্ভিদে সবুজ বর্ণের প্লাস্টিড আছে বা ক্লোরোপ্লাস্ট আছে, এই জন্যই সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। কিন্তু প্রাণীরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না, বরং তারা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে আমরা এই অপশনটাকেও কিন্তু বাদ দিলাম। তাহলে আর আমাদের বাকি থাকে একটাই অপশন, এটাই সঠিক উত্তর হবে। তাহলে দেখো, প্রাণী কোষের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃকোষীয় হজমের জন্য লাইসোজোম ব্যবহার করে। ঠিক আছে, এবং তোমরা এটা জানো যে সাধারণত আমরা উদ্ভিদ কোষে লাইসোসোম দেখতে পাই না সাধারণত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কার বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রাণীর বৈশিষ্ট্য বা প্রাণী কোষের বৈশিষ্ট্য। এবার আমরা চলে আসবো হচ্ছে কোন বৈশিষ্ট্যটি আদি কোষে অনুপস্থিত।
আচ্ছা, তোমরা মনে রাখবা যে আদিকোষ কারা। আদিকোষ হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিত না, অর্থাৎ যাদের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলা থাকে না। এরপরে হচ্ছে এখানে আমরা আবরণী বেষ্টিত অঙ্গাণু দেখতে পাই না। ঠিক আছে, শুধুমাত্র এখানে যে অঙ্গাণুটা উপস্থিত থাকে, যেই কোষীয় অঙ্গাণুটা উপস্থিত থাকে সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম ছাড়া কি আর কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। তো তোমরা এভাবে মনে রাখবা যে ও যেহেতু আদি, অর্থাৎ ওর বৈশিষ্ট্যগুলা একটু অনুন্নত টাইপের হবে, অর্থাৎ ওর অনেক কিছু অ্যাবসেন্ট থাকবে বা অনেক কিছু থাকলেও সেটাকে ওয়েল ডেভেলপড না, এটা হচ্ছে বিষয়। তাইলে দেখো আদি কোষের জিন প্রকাশের একক যেটা, এটাকে হচ্ছে আমরা অপেরন বলে থাকি। আদি কোষের জিন প্রকাশের একক। এবং অপেরন 4 ধরনের জিন দিয়ে গঠিত হয়। একটা হচ্ছে স্ট্রাকচারাল জিন, প্রমোটার জিন, অপারেটর জিন এবং হচ্ছে রেগুলেটর জিন। তাহলে দেখো এটা কিন্তু আদি কোষের বৈশিষ্ট্য। আদি কোষের 70s রাইবোজোম থাকে, এটাও আমরা জানি। আদি কোষের শ্বসন প্রক্রিয়া যেটা, এটা হচ্ছে অবাধ শোষণ। আর ইন্ট্রন, ইন্ট্রন এটা আমরা কোথায় দেখতে পাই? এটা হচ্ছে আমরা প্রকৃত কোষের জিনের ক্ষেত্রে দেখতে পাই। মনে থাকবে ইন্ট্রন, এক্সন। ঠিক আছে, তুমি যখন একটু মনে করে দেখো, যখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা পড়ছিলা তখন কিন্তু তোমাকে ইন্টারভেনিং সিকোয়েন্স, এক্সপ্রেসড সিকোয়েন্স এগুলা নিয়ে পড়তে হয়েছিল। তো যাই হোক, তাহলে এই যে ইন্ট্রন যেটা, এটা হচ্ছে প্রকৃত কোষের বৈশিষ্ট্য, তাইলে এটা অবশ্যই আদি কোষে অনুপস্থিত থাকবে। এরপরে আমরা চলে আসব হচ্ছে 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে ফেলি। এখানে কি বলা হয়েছে? কোনটি দেহকোষ নয়? তাহলে দেখো স্নায়ু কোষ অবশ্যই দেহকোষ, রক্তকণিকা এটাও দেহকোষ। তোমরা মনে রাখবা যে আমরা কোষকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। জনন কোষ অথবা হচ্ছে গ্যামিট। তো জনন কোষ বা গ্যামিটের মধ্যে কারা পড়ে? শুক্রাণু এবং ডিম্বাণু, এবং এরা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। ঠিক আছে, আর দেহকোষ যেগুলো আছে এরা হচ্ছে ডিপ্লয়েড কোষ। তাহলে আমরা যদি এটার সঠিক উত্তর দিই যে কোনটা দেহকোষ নয়, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে শুক্রাণু। ঠিক আছে, এটা মনে রাখবা যে শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু, এদেরকে আমরা বলে থাকি গ্যামিট অথবা জনন কোষ। এবার চলে আসি আদি কোষের ডিএনএটা কেমন হবে। তোমরা অবশ্যই মনে রাখবা আদি কোষের ডিএনএ এটা হচ্ছে বৃত্তাকার, আর প্রকৃত কোষের যে ডিএনএ এটা হবে হচ্ছে সূত্রাকার। ঠিক আছে, প্রকৃত কোষের ডিএনএ এটা কেমন হবে, বা আমাদের যে ডিএনএ আমরা বলি না যে দ্বিসূত্রক ডিএনএ, অর্থাৎ এটা কেমন, এটা হচ্ছে সূত্র আকার, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে আসি প্রোক্যারিওটিক জীবের উদাহরণ কি। তাহলে প্রোক্যারিওটিক এই শব্দটা থেকেই বুঝতেছ যে এটা দিয়ে কি বুঝাচ্ছে? আদি কোষী জীব বুঝাচ্ছে, আদি কোষী। তো এই উদাহরণ আমরা অলরেডি দিয়ে ফেলছি, মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তো আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া এবং হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এরপরে আমরা যদি চলে আসি পরের যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 7, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটি? তাহলে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য এটা তুমি মনে রাখবা যে কোষ প্রাচীর একটা অনন্য বৈশিষ্ট্য। তারপরে আমরা উদ্ভিদ কোষে কোষ গহ্বর দেখতে পাই, বড় কোষ গহ্বর, যেটা সাধারণত প্রাণী কোষে থাকে না বা থাকলেও কি ছোট থাকে। তারপরে আমরা উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট দেখতে পাই। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। এই বৈশিষ্ট্যগুলা হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা? কোষ প্রাচীর। এবার দেখো আমরা এই টপিক থেকে কিছু রিটেন কোশ্চেন আসতে দেখছি, যেমন এটা আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে। ঠিক আছে, তো তাহলে আমরা এই প্রশ্নটা একটু দেখে ফেলি। প্রশ্নটা এমন ছিল যে কোষ তত্ত্ব কি, আদি কোষ এবং প্রকৃত কোষ এদের মধ্যে পার্থক্য লিখো। তোমরা মনে রাখবা যে কোষ তত্ত্ব এটা প্রদান করছে 3 জন বিজ্ঞানী, স্লাইডেন, সোয়ান এবং ভার্চু। ঠিক আছে, এটা মনে রাখার ট্রিক, সি সি টিভি। এখানে সি তে হবে স্লাইডেন, সি তে হবে সোয়ান আর ভি তে হবে ভার্চু। ঠিক আছে, তো কোষ তত্ত্ব এটার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে কি যে দেখো যে সকল কোষই পূর্বসৃষ্ট কোষ থেকে সৃষ্ট হয়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে সব কোষই
পূর্বসৃষ্ট কোষ থেকে সৃষ্টি হয়। আচ্ছা, তো তাহলে আমরা একটু দেখে ফেলি যে কোষ তত্ত্বের মধ্যে কি কি কথা উল্লেখ ছিল। সেটা হচ্ছে কোষ হলো জীবন্ত সত্তার, যে কোনো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। তিনটা ওয়ার্ড ইউজ করা হয়েছে। একটা হচ্ছে গাঠনিক, তারপর হচ্ছে শারীরবৃত্তীয় এবং হচ্ছে সাংগঠনিক। তারপরে কি কোষ হলো জীবনের মৌলিক একক, জীবনের মৌলিক একক। কোষ বংশগতির একক। কোষ হলো জীবনের মৌলিক একক। তারপর কি কোষ হচ্ছে বংশগতির একক। 4 নম্বর যেটা, সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। এটা মনে রাখতে হবে যে পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয় এবং সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। এবার দেখো আমরা চলে আসবো হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ, এদের মধ্যে কি পার্থক্য আছে এটা আমরা এখন একটু দেখে ফেলবো। তো এখন বিষয়টা হচ্ছে, দেখো আমরা এখানে প্রায় 11টা পার্থক্য দেখতে পাচ্ছি। তো তোমার প্রশ্ন হতে পারে যে আমি আসলে পরীক্ষার হলে কয়টা লিখবো। তো এটা ডিপেন্ড করতেছে তোমাকে কতটুকু জায়গা দেয় এবং কত মার্কের কোশ্চেন হয় সেটার উপরে। ধরো যদি 2 মার্কে আসে, তুমি কম পক্ষে 4টা লিখে দিয়ে আসবা, বুঝে গেছে? যদি ধরো 2.5 মার্কের আসে, তুমি কম পক্ষে সেখানে 6টা লিখে দিয়ে আসবা, বুঝে গেল? আচ্ছা, তো তাইলে আদি কোষ, দেখো আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা হচ্ছে অগঠিত হবে, আর প্রকৃত কোষের নিউক্লিয়াস যেটা সেটা সুগঠিত হবে। এই কথাটা আমরা বারবার বলছি। আচ্ছা, তারপরে কি আদি কোষের ডিএনএ এটা হবে বৃত্তাকার। আদি কোষের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, আর প্রকৃত কোষের ডিএনএ এটা হবে কি সূত্রাকার। আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকবে না, শুধুমাত্র রাইবোজোম থাকবে। এবং তোমরা জানো এটা যে রাইবোজোম এটা কিন্তু একটা ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। আর প্রকৃত কোষের ক্ষেত্রে আবরণী বেষ্টিত সকল অঙ্গাণু থাকবে। এরপরে চলে আসি, এখানে সাইটোস্কেলিটন থাকে না। সাইটোস্কেলিটন মানে কি? সাইটোস্কেলিটন মানে হচ্ছে কোষীয় কঙ্কাল। সাইটোস্কেলিটন মানে হচ্ছে কোষীয় কঙ্কাল। এবং কোষীয় কঙ্কাল এটা 3টা টাইপের হয়। একটাকে আমরা বলি মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট এবং হচ্ছে মাইক্রোফ্লামেন্ট। আমরা এই 3টা শব্দ মনে রাখবো, মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট এবং মাইক্রোফ্লামেন্ট। তাহলে আদি কোষে আমরা কোনো সাইটোস্কেলিটন দেখতে পাই না, কিন্তু প্রকৃত কোষে সাইটোস্কেলিটন থাকে। আদি কোষের যে রাইবোজোমটা এটা হচ্ছে 70s প্রকৃতির, আর প্রকৃত কোষের রাইবোজোম এটা হবে কি 80s প্রকৃতির। এরপর দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের এমসিকিউ তেও আসতে পারে যে আরএনএ পলিমারেজ যেটা আদি কোষের ক্ষেত্রে 1 প্রকার হবে, আর ও যেহেতু একটু আপডেটেড ওর ক্ষেত্রে হচ্ছে এটা 3 প্রকার হবে। তাহলে আদি কোষে 1 প্রকার, প্রকৃত কোষে 3 প্রকার। আদি কোষের জিনের গঠনে ইন্ট্রন্স নেই, কিন্তু প্রকৃত কোষের জিনের গঠনে ইন্ট্রন্স আছে। আদি কোষের যে কোষ বিভাজন এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হয়, আর প্রকৃত কোষের যে কোষ বিভাজন এটা মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়ায় হয়। তাহলে আদি কোষেরটা হবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর প্রকৃত কোষেরটা হবে মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়ায়। আদি কোষে যে শ্বসনটা ঘটে এটা হচ্ছে অবাত শ্বসন, আর প্রকৃত কোষে যে শ্বসন ঘটে এটা হচ্ছে সবাত শ্বসন। আদি কোষের ক্ষেত্রে যেটা হয়, ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়ে যায়। মানে তোমরা এটা জানো যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া এটাকে আমরা ট্রান্সক্রিপশন বলে থাকি, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া এটাকে আমরা ট্রান্সলেশন বলে থাকি। তাহলে এই যে প্রক্রিয়াগুলা এটা কিন্তু বিলম্বহীন ভাবে হয়। কার ক্ষেত্রে? আদি কোষের ক্ষেত্রে। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে যেটা হয়, ট্রান্সলেশনটা ট্রান্সক্রিপশনের পরে বেশ দেরিতে শুরু হয়। তাহলে এটাই হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী টপিক যেটা দেখো এটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তো আমরা এখান থেকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2023-24 সেশনে আসছে। বলা হচ্ছে কোনটি কোষের বর্জ্য পদার্থ। তাহলে দেখো এখানে অপশন গুলা তোমাকে আগে দেখতে হবে। এখানে বলছে উদ্বায়ী তেল, ট্যানিন, তারপর হচ্ছে ল্যাটেক্স, এরা সবাই হচ্ছে কি তোমার বর্জ্য পদার্থ। তোমরা জানো যে আমরা কোষের মধ্যে বর্জ্য পদার্থ দেখতে পাই, সঞ্চিত পদার্থ দেখতে পাই, নিঃসৃত পদার্থ দেখতে পাই। এদেরকে আমরা নির্জীব বস্তু বলে থাকি। ঠিক আছে? কি বলে থাকি? নির্জীব বস্তু।
এবং এই নির্জীব বস্তুগুলা প্রধানত তিনটা টাইপের হয়। একটাকে আমরা বলি বর্জ্য পদার্থ, একটাকে আমরা বলি সঞ্চিত পদার্থ এবং আরেকটাকে আমরা বলি নিঃসৃত পদার্থ। এই যে সঞ্চিত পদার্থ, এটার মধ্যে কারা পড়ে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এরা হচ্ছে সঞ্চিত পদার্থ। আর নিঃসৃত পদার্থের মধ্যে পড়ে পিগমেন্ট, হরমোন, এনজাইম এবং নেকটার। পিগমেন্ট, হরমোন, এনজাইম এবং নেকটার। তাহলে এই বাদে বাকি যারা থাকে তারা সব হচ্ছে কি বর্জ্য পদার্থ। তো যাই হোক, এবার আমরা পরের টপিকে চলে আসব। দেখো, কোষ প্রাচীর বা সেল ওয়াল। আমাদের প্রথম কোশ্চেন, উদ্ভিদের কোষ প্রাচীরের ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট এবং আরেকটা হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল। এরা মিলিতভাবে কি তৈরি করবে? এটা দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে কিন্তু এই প্রশ্নটা আসছে। তো তোমরা অবশ্যই এটা মনে রাখবা যে এরা মিলে হচ্ছে মধ্য পর্দা তৈরি করবে, মিডল ল্যামেলা। তাহলে একটা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট আর একটা কি ভেসিকল। আমরা এই যে এইভাবে মনে রাখতে পারি যে ফেভিকল, ঠিক আছে, ফেভিকল। ফতে কি হবে? ফতে হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, আর ভতে কি হবে? ভেসিকল হবে। এরা মিলে কি গঠন করবে? মধ্য পর্দা। এরপরে চলে আসি, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? তাহলে নিশ্চয়ই আমাদের এটা জানা আছে, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান যেটা, এটা হচ্ছে কাইটিন। ওকে, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদানকে আমরা কি বলবো? কাইটিন বলবো। এরপরে আমরা চলে আসি 3 নম্বর যে কোশ্চেনটা আছে এটার মধ্যে। এখানে বলা হচ্ছে কোষের প্রাচীর সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? আমরা অপশনগুলো আগে দেখে নিব। কোষ প্রাচীর উদ্ভিদ কোষকে দৃঢ়তা এবং শক্তি প্রদান করে। দেখো, কোষ প্রাচীর এটা হচ্ছে সব থেকে বাইরের লেয়ারটা, তাই না? এটা কোষের সব থেকে বাইরের স্তর। তাহলে ও যেহেতু সবার বাইরে থাকে বা ও একটা ওয়াল, তাহলে ওর কাজ কি হবে? ওর কাজ হবে ভেতরের সবকিছুকে সুরক্ষা দেওয়া। এটা ওর একটা মেইন কাজ, এবং কি শক্তি এবং দৃঢ়তা প্রদান করা। তাহলে এই অপশনটা কিন্তু ঠিক আছে। এরপরে চলে আসি, উদ্ভিদ কোষের প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা তৈরি। তাহলে দেখো, কোষ প্রাচীরের প্রধান উপাদান যেটা, এটা আমরা জানি, এটা হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীর কোষে আয়ন এবং পুষ্টির প্রবাহ নিয়ন্ত্রণ করে। তো দেখো, এইটা কিন্তু কোষ প্রাচীরের কাজ না, যে কোষে আয়ন এবং পুষ্টির প্রবাহ নিয়ন্ত্রণ করা। তাহলে এই ইনফরমেশনটাই কি সঠিক নয়। প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত, এটা অবশ্যই কারেক্ট আছে। এবার আমরা চলে আসি, উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি? তোমরা জানো এটা, যে আমরা কোষ প্রাচীরে প্রধানত তিনটা অংশ দেখতে পাই। একটা হচ্ছে মধ্য পর্দা, তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীর যেটা, এটা একই স্তর বিশিষ্ট হয়, আর সেকেন্ডারি প্রাচীর যেটা, এটা হচ্ছে কি 3 স্তর বিশিষ্ট হয়। তো যাই হোক, আমরা প্রাথমিক প্রাচীরের উপাদানগুলো যদি একটু দেখি, তো এখানে যে অপশনগুলো আছে, একটা হচ্ছে লিখছে সুবেরিন, তারপর হচ্ছে লিগনিন, সেলুলোজ, তারপরে যদি তুমি খেয়াল করো হেমিসেলুলোজ, পেকটিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখানে অপশনগুলো কি কি ছিল? সুবেরিন, লিগনিন। দেখো, সুবেরিন, লিগনিন এটা কিন্তু তোমার প্রাথমিক প্রাচীরে থাকবে না, ঠিক আছে, এটা মনে রাখবা। এটা আমরা সেকেন্ডারি প্রাচীরে দেখতে পাবো। তাহলে এইটার সঠিক উত্তর হচ্ছে কোনটা? হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ হচ্ছে প্রাথমিক প্রাচীরের উপাদান। তো প্রাথমিক প্রাচীরের উপাদান একটা হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, এগুলা একটু মাথায় রাখবা। এরপরে আমরা যদি চলে আসি, সাধারণত উদ্ভিদ কোষ প্রাচীরে সব থেকে বেশি থাকবে কোনটা? আচ্ছা, এটা আমরা জানি যে সব থেকে বেশি থাকবে কোনটা? সেলুলোজ থাকবে, ঠিক আছে। সেলুলোজ হচ্ছে সবচেয়ে বেশি থাকবে, আমরা 40% বলতে পারি। আর হেমিসেলুলোজ হচ্ছে 20%। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? তাহলে মনে রাখতে হবে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, এটাকে আমরা বলে থাকি হচ্ছে মাইসেলি বা ক্রিস্টালাইন মাইসেলি, ঠিক আছে, মাইসেলি অথবা কি ক্রিস্টালাইন মাইসেলি। আমরা দেখো, অনেকে এভাবে মনে করতে পারি যে মাইক্রো মানে ক্ষুদ্র,
তাহলে ক্ষুদ্রতম গাঠনিক একক বোঝায় মাইক্রোফাইব্রিল, নট। মাইক্রোফাইব্রিলের আগে যে ইউনিটটা সেটা হচ্ছে মাইসেলি, দেন হচ্ছে গিয়ে মাইক্রোফাইব্রিল, তারপর ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। তারপরের কোশ্চেনে আমরা চলে আসি। একটা সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টি স্তর রয়েছে? এটা আমরা জানি যে 3টি স্তর থাকে, যার মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। 2 নম্বর যেটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। আর 3 নম্বর যেটা, এটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, তাহলে আমরা কয়টা স্তর দেখতে পাই? আমরা হচ্ছে 3টা স্তর দেখতে পাই, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এটা মাথায় রাখবা। এরপরে আমরা চলে আসব হচ্ছে প্লাজমা মেমব্রেন বা হচ্ছে কোষ ঝিল্লি, এই টপিকটার মধ্যে চলে আসে। তো দেখো, বলা হচ্ছে কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলে ফ্লুইড শব্দটি কি নির্দেশ করে? এখানে আমরা অপশনগুলো একটু দেখব। একটা হচ্ছে লিপিডের লিকুইড ফর্ম, ফসফোলিপিডের গতিশীলতা, প্রোটিনের গতিশীলতা, প্রোটিনের লিকুইড ফর্ম। খেয়াল করো, আমরা এই যে প্লাজমা মেমব্রেনের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল, অর্থাৎ যেটা সিঙ্গার এবং নিকলসন কর্তৃক প্রবর্তিত, এই যে মডেলটা, এটাকে যে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এটা নামকরণের পেছনে কিছু যুক্তি আছে। যেখানে ফ্লুইড শব্দটা কেন ইউজ করা হচ্ছে, কারণ হচ্ছে দেখো, এই যে যে ফসফোলিপিড বাইলেয়ারটা আছে, এইখানকার এই ফসফোলিপিড গুলা এরা কিন্তু স্থির থাকে না। ঠিক আছে, এটা মনে রাখবা, এরা কি স্থির থাকে না। তো এরা যদি এদের অবস্থান পরিবর্তন করে, তখন যেটা হয় যে একটা ওয়েভের মতো তৈরি হয়, যেটা একটা প্রবাহীর বৈশিষ্ট্যের সঙ্গে কম্পেয়ার করা যায়, মানে একটা ফ্লুইডের বৈশিষ্ট্যের সঙ্গে কম্পেয়ার করা যায়। এই জন্য দেখো, এই যে এখানে ফ্লুইড টার্মটা ইউজ করা হচ্ছে, এটার পেছনে মেইন লজিকটা হচ্ছে ফসফোলিপিডের লিকুইডিটি, বা তুমি বলতে পারো লিকুইড ফর্ম। তাহলে এটা কিন্তু লিপিডের লিকুইড ফর্ম, নট প্রোটিনের। বুঝা গেল? প্রোটিন গুলা জন্য হচ্ছে এটাকে মোজাইক বলা হয়। ঠিক আছে, নট ফ্লুইড। ফ্লুইড বলার পেছনে প্রোটিন দেয় না, প্রোটিন গুলা দায়ী হচ্ছে মোজাইক বলার পেছনে। ঠিক আছে, এটা মাথায় রাখতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে লিপিডের লিকুইড ফর্ম। আমরা এবার হচ্ছে 2 নম্বর কোশ্চেনে চলে আসতে পারি। এখানে বলা হচ্ছে নিচের কোনটি প্লাজমা মেমব্রেন সম্পর্কে সঠিক নয়? তো দেখো, এখানে আমরা যদি একটু অপশনগুলো দেখি, প্লাজমা মেমব্রেন গঠনকারী উপাদানের এক প্রান্ত পানিগ্রাহী এবং আরেক প্রান্ত পানি বিকর্ষী। আচ্ছা, তাহলে এটা সঠিক, তোমরা এটা জানো যে ফসফোলিপিড, এটার মাথাটা হচ্ছে পানিগ্রাহী, যেটাকে আমরা হাইড্রোফিলিক বলে থাকি। আর ওর যে লেজটা, এটা হচ্ছে পানি বিদ্বেষী বা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা কি বলতো, হাইড্রোফোবিক। এটা মনে রাখবা। প্লাজমা মেমব্রেনে অন্তর্গত প্রোটিনগুলোর কাজের মধ্যে রয়েছে পরিবহন আর রিসেপ্টর এবং এনজাইম হিসেবে। ঠিক আছে, তো আমাদের বইতে দেখবা যে মেমব্রেন প্রোটিনের কাজ উল্লেখ করা আছে, তো সেখানে এই টার্মগুলো আছে যে পরিবহন, তারপর হচ্ছে রিসেপ্টর এবং কি এনজাইম হিসাবে ভূমিকা। এগুলো হচ্ছে প্রোটিনের কাজ। এরপরে আমরা যদি চলে আসি, প্লাজমা মেমব্রেন সব ধরনের অণুর জন্য অভেদ্য। এটা কিন্তু সঠিক না, কারণ আমরা বলে থাকি যে প্লাজমা মেমব্রেন এটা হচ্ছে অর্ধভেদ্য। একটা টার্ম হচ্ছে অর্ধভেদ্য, অথবা এটাকে বলা যেতে পারে বৈষম্যভেদ্য। অর্থাৎ সে সবাইকে ভেদ হতে দেয় না, বাট কাউকে কাউকে দেয়, মানে যারা ছোট আকারের অণু আছে তাদেরকে দেয়, বা ক্রিস্টালয়েড যারা, তাদেরকে সে ভেদ হতে দেয়। তাইলে আমরা এটা বলতে পারি না যে সে সবার জন্য অভেদ্য। ঠিক আছে, এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সেমি পারমিয়েবল, অর্থাৎ অর্ধভেদ্য। ঠিক আছে, এই টার্মটা একটু মনে রাখবা। প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান কোনটি? প্লাজমা মেমব্রেনের গঠনে আমরা কি দেখতে পাই? ফসফোলিপিড বাইলেয়ার দেখতে পাই, তারপর হচ্ছে কোলেস্টেরল দেখতে পাই, মেমব্রেন প্রোটিন দেখতে পাই, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট শৃঙ্খল দেখতে পাই, অর্থাৎ আমরা গ্লাইকোলিপিড, তারপর গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, এগুলা হচ্ছে
তোমার প্লাজমা মেমব্রেনের গঠনের উপাদান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি প্রোটিন এবং লিপিড। আর এখানে এই যে সেলুলোজের কথা বলছে, তো একটু আগেই তো আমরা পড়ে আসলাম যেটা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান, ঠিক আছে, সেলুলোজটা। তারপর এই যে কাইটিন, এটাও কোষ প্রাচীরের উপাদান, তবে কার ক্ষেত্রে? এটা হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে। এটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে। এরপরে চলে আসি ইন্টিগ্রাল প্রোটিন কোনটির গঠন উপাদান। তো দেখো আমরা মেমব্রেন প্রোটিনকে তিন ভাগে ভাগ করে থাকি, যার মধ্যে একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, তারপর হচ্ছে কি একটাকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, কি কি বললাম? পেরিফেরাল, তারপর হচ্ছে লিপিড কোর সম্পৃক্ত, এবং হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তো আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি, ইপি লিপি। ঠিক আছে, কি বললাম? ইপি লিপি। এখানে রস্যইতে কি হবে? এখানে রস্যইতে হবে ইন্টিগ্রাল। রস্যইতে কি হবে? ইন্টিগ্রাল। তারপরে দেখো এটাতে হবে লিপিড কোর সম্পৃক্ত, আর পতে কি হবে? এটা হবে পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখবো। এরপরে আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে চলে যেতে পারি। 5 নম্বর যেটা আছে, স্যান্ডউইচ মডেল কোনটি? তো এটাও হচ্ছে কোষঝিল্লির একটা মডেল, এবং এটাকে আমরা বলবো হচ্ছে দ্বি স্তর বিশিষ্ট মডেল। অর্থাৎ স্যান্ডউইচের সঙ্গে কম্পেয়ার করে এটাকে আমরা কি বলবো? দ্বি স্তর বিশিষ্ট মডেল। এবং এটাও কার? এটাও হচ্ছে প্লাজমা মেমব্রেনের। ঠিক আছে, এই মডেলটা কার? এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের মডেল। আচ্ছা, আর ফ্লুইড মোজাইক মডেল, সেটাও প্লাজমা মেমব্রেনের মডেল, যেটাকে আমরা সর্বাধিক গ্রহণযোগ্য মডেল বলে থাকি। এরপরে চলে আসো কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড। তো এখানে আমরা অপশনে কি কি দেখতে পাচ্ছি? এখানে আছে প্রায় 50 ভাগ, তারপর আছে হচ্ছে প্রায় 75 ভাগ, 90 ভাগ, 25 ভাগ। তো তোমরা এটা মনে রাখবা, এটা সঠিক উত্তর হবে হচ্ছে 75 ভাগ। ঠিক আছে, আচ্ছা। পরের কোশ্চেন, দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে ড্যাশ সংযোগ স্থাপিত হয়। এটা দেখো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, তো তোমরা এটা মাথায় রাখবা যে এটার মাধ্যমে হচ্ছে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। কোন সংযোগ? সাইটোপ্লাজমিক সংযোগ। তোমরা এটা জানো যে আমরা যখন কোষ প্রাচীরের গঠন পড়ছি, তো কোষ প্রাচীরের যেই অংশটা সব থেকে পাতলা এলাকা, সেটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা কূপ বলে থাকি। ঠিক আছে, তো দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। এরপরে আসা হচ্ছে দেখো প্লাজমোডেসমাটা কি? আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন। তাহলে দেখো এই দুইটা কিন্তু একদম সেম টপিক থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, যে দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে যে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, তাকেই আমরা কি বলে থাকি? প্লাজমোডেসমাটা বলে থাকি। এবার আমরা চলে আসবো হচ্ছে 9 নম্বর যে কোশ্চেন আছে এটার মধ্যে। দেখো, যে পাশাপাশি অবস্থিত কোষসমূহ নিম্নোক্ত কোনটির মাধ্যমে সংযোগ স্থাপন করে? তো ইতোমধ্যে আমরা বলে ফেলছি যে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে প্লাজমোডেসমাটা। অর্থাৎ পাশাপাশি অবস্থিত কোষগুলা প্লাজমোডেসমাটার মাধ্যমে সংযোগ স্থাপন করবে। কার মাধ্যমে? প্লাজমোডেসমাটার মাধ্যমে। তারপরের কোশ্চেন, প্লাজমা মেমব্রেনের বহুল গ্রহণযোগ্য ফ্লুইড মোজাইক মডেল কে প্রবর্তন করে? তাহলে আমরা এটা বারবার বলছি, এখানে দুইজন বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, সিঙ্গার এবং হচ্ছে নিকলসন। ঠিক আছে, সিঙ্গার এবং নিকলসন। এরপরে আমরা পরের টপিকে চলে আসব। দেখো, এটা হচ্ছে সাইটোপ্লাজম এবং অঙ্গাণু, এবং আমরা এই টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসতে দেখব। ঠিক আছে, কারণ বিভিন্ন কোষীয় অঙ্গাণুর কাজ, তারপর হচ্ছে এদের গঠনগুলা, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে দেখো প্রথম কোশ্চেন, তো আমি একটু ফাস্ট আগাবো। দেখো, কোষের ট্রাফিক পুলিশ কোনটা? তাহলে আমরা কোষের ট্রাফিক পুলিশ কাকে বলবো? গলগি বডিকে বলবো।
আর মাইটোকন্ড্রিয়াকে কি বলে? কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর। 2 নম্বর কোশ্চেন, উদ্ভিদে লাইসোসোমের ঝিল্লিকে বিদীর্ণকারী বস্তু। তাহলে দেখো, লাইসোসোমের ঝিল্লিকে যে স্থিতি প্রদান করে তাকে আমরা বলি স্টাবিলাইজার, আর এর বিপরীত যেটা, এটাকে বলা হয় লেবিলাইজার। অর্থাৎ লেবিলাইজারের কারণে কি হয়? লাইসোসোমের এনজাইম গুলা বাইরে বের হয়ে আসতে পারে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? লেবিলাইজার। এরপরে চলে আসো পরের কোশ্চেন, মাইক্রোসোম আবিষ্কার এবং নামকরণ করেন কে? তাহলে এটা মনে রাখবো হচ্ছে আলবার্ট ক্লড। ঠিক আছে, ক্লড হচ্ছে মাইক্রোসোম আবিষ্কার এবং নামকরণ করেন। ক্লডের নামটা মনে রাখবা। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি। 4 নম্বরটা, উদ্ভিদ কোষের কোন প্রক্রিয়াতে মাইক্রোফিলামেন্ট সাহায্য করে? তাইলে এটা দেখো, এটা কোষীয় কঙ্কালের অংশ, তো এটা সাহায্য করবে কোষ সংকোচন এবং চলাচলে। কোষ সংকোচন এবং চলাচলে কে সাহায্য করবে? মাইক্রোফিলামেন্ট। আচ্ছা, লাইসোসোমের ব্যাস সাধারণত কত মাইক্রোমিটার হয়ে থাকে? তাহলে দেখো, এগুলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত সেশনের কোশ্চেন, তো তোমাদেরকে এগুলা একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো লাইসোসোমের ব্যাস এটা হচ্ছে 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। লাইসোসোমের ব্যাস কত? 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসব। দেখো, উদ্ভিদ কোষের ইন্টারমিডিয়েট ফিলামেন্টের উদাহরণ কোনটা? আচ্ছা, তো তোমরা এটা এইভাবে মনে রাখবা যে ভাইমেন্টিন এটা একটা প্রকারভেদ, আর এখানে অপশনের মধ্যে যেটা আছে এটা হচ্ছে দেখো কেরাটিন। ঠিক আছে, তাহলে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের উদাহরণ কোনটা? এটা অবশ্যই অ্যান্সার কি হবে? কেরাটিন হবে। এরপরের কোশ্চেনে চলে আসে, উদ্ভিদ কোষে পারক্সিসোমের কাজ কোনটি? দেখো, একটা হচ্ছে লিপিড সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ, ডিএনএ সংশ্লেষণ, পারক্সাইডের ভাঙন। তোমরা এটা জানো যে আমরা পারক্সিসোম এটার মধ্যে ক্যাটালেজ এনজাইম দেখতে পাই। কি এনজাইম? ক্যাটালেজ। এই ক্যাটালেজ কি করে? যে বিষ তুল্য হাইড্রোজেন পারক্সাইড এটাকে ভেঙে ফেলে, ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, তাহলে এই এনজাইমটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাটালেজ। তাহলে তোমাদের মনে রাখতে হবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে পারক্সিসোমের কাজ কি? এটা হচ্ছে পারক্সাইডের ভাঙন। আমরা পরের কোশ্চেনে চলে আসব। নিচের কোনটি গোলজি বডির কাজ নয়? আচ্ছা, এখানে কি কি বলা হয়েছে? প্রোটিন উৎপাদন করা, এটা গোলজি বডির কাজ। রাইবোজোম তৈরি করা, ভিটামিন তৈরি করা, লাইসোসোম তৈরি করা। তো তোমরা মনে রাখবা যে গলগি বডি কিন্তু ভিটামিন তৈরি করে, লাইসোসোমও তৈরি করে। ঠিক আছে, কিন্তু রাইবোজোম তৈরি করা এটা কিন্তু গলগি বডির কাজ না। এমনকি গলগি বডি শুক্রাণু গঠনেও ভূমিকা রাখে, এটা মাথায় রাখবা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হচ্ছে রাইবোজোম তৈরি করা। এটা হচ্ছে গলজি বডির কাজ না। গলজি বডি রাইবোজোম তৈরি করে না। ঠিক আছে, তোমরা এভাবে মনে রাখবা যে লাভ, LOVE, এখানে এল থেকে কি হবে? এল থেকে হবে হচ্ছে লাইসোসোম, আর ভি থেকে কি হবে? ভি তে হচ্ছে ভিটামিন। ঠিক আছে, তাহলে গোলজি বডি লাইসোসোম তৈরি করে, তারপর কি ভিটামিন তৈরি করে, এটা মাথায় রাখবা। এরপরের কোশ্চেনে আমরা চলে আসি। শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিড এটাকে আমরা অ্যামাইলোপ্লাস্ট বলে থাকি, আর অ্যালিউরোপ্লাস্ট যেটা এটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করে। অ্যালিউরোটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করে, আর ইলায়ো যেটা এটা হচ্ছে লিপিড সঞ্চয় করে। ঠিক আছে, ইলায়োটা হচ্ছে লিপিড সঞ্চয় করে, এটা মাথায় রাখবে। 10 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সঠিক নয়? তাহলে দেখো, প্রথম অপশনটাই সঠিক নয়। এগুলা হচ্ছে সালোক সংশ্লেষণের স্থান। সালোক সংশ্লেষণের স্থান মাইটোকন্ড্রিয়া নয়। ঠিক আছে, আমরা জানি যে শ্বসনের
যে পর্যায়গুলো আছে গ্লাইকোলাইসিস বাদে বাকি যে স্টেপগুলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তারপর হচ্ছে ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে শ্বসনের স্থান বলা যেতে পারে, কিন্তু সালোক সংশ্লেষণের স্থান এটা বলা যাবে না। এটা কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে, এটা ঠিক আছে। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, এটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলে থাকি। ঠিক আছে, কি বলে থাকি? অ্যাপোপ্টোসিস, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু। এগুলা কোষের শ্বসন ক্রিয়ার স্থান, এই যে এটা ঠিক আছে। এগুলার নিজস্ব ডিএনএ আছে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, তারপর হচ্ছে রাইবোজোম আছে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন দেখব, কোন অঙ্গাণুতে অটোফ্যাগির সাথে জড়িত? অবশ্যই এটা হচ্ছে লাইসোসোম জড়িত। তো ভাইয়া আপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।